আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সরকারি স্কুলগুলোতে বা অন্যান্য বেসরকারি স্কুলগুলোতে আমি যতটুকু জানতে পেরেছি, আমাদের ময়মনসিংহে অধিকাংশ স্কুলগুলোতেই পরীক্ষা শুরু হচ্ছে 20 তারিখ। হ্যাঁ, আর আমাদের যে অন্যান্য যে স্কুলগুলো আছে, অলরেডি কেন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষা শুরু হয়ে গেছে। তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে তাদের পরীক্ষাটা শুরু হচ্ছে আমার যতটুকু আমি জানতে পেরেছি 20 তারিখ বা 21 এরকম, হয়তোবা মানে 20 থেকে 23 তারিখের মধ্যে তোমাদের গণিত পরীক্ষাটা হবে। তো আমি এখন তোমাদেরকে তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়, যেটা বার্ষিক পরীক্ষার সিলেবাসে রয়েছে, সেখান থেকে বেশি না আজকে 4টি সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেখাবো, এবং সেগুলো প্রত্যেকটি বার্ষিক পরীক্ষায় আসার উপযোগী। সরাসরি না আসলেও হয়তোবা এই ধরনের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় থাকবে। তো সেজন্য তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি সুন্দরভাবে দেখবে আশা করি। আর তোমাদের যেহেতু পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে এবং পরীক্ষা শুরু হবে অনেকের, তো তোমাদের সবার জন্য শুভকামনা থাকবে। তো চলো আমরা আজকে আমাদের ক্লাসটা শুরু করি, ঠিক আছে? তো আমি তোমাদের জন্য প্রথম যে প্রশ্নটি নিয়ে এসেছি সেটা হচ্ছে এরকম, যে কোনো মূলধন 5 বছরে মুনাফা মূলধনে 2200 টাকা। 2000 কত টাকা? 200 টাকা। টাকার মধ্যে হয়ে গেছে ঢাকা। আচ্ছা, ঠিক আছে, এখানে ওকে 200 টাকা। এবং মুনাফাটা হচ্ছে মূলধনের কত অংশ? 8 ভাগের 3 অংশ। এখন মূলত মূলধন এবং আসল কিন্তু একই কথা। মূলধন এবং আসল কি একই কথা। আরেকটা কথা হচ্ছে, আর প্রথম প্রশ্ন হচ্ছে আসল নির্ণয় করো, অর্থাৎ আমাদের যে মূলধন সেটাই কিন্তু আসল। হ্যাঁ, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মুনাফার হার নির্ণয় করতে বলছে, এবং তৃতীয় প্রশ্নটা হচ্ছে উক্ত হার মুনাফায় কত টাকার 4 বছরের মুনাফা কত হবে? 1230 টাকা হবে। তাহলে শুরু করি চলো। তবে এর আগে আমার একটু ক্যালকুলেটর লাগবে, ক্যালকুলেটরটা আমি বের করে নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ওকে, তাহলে শুরু করি। প্রথমত আমরা বের করব হচ্ছে কি মুনাফা মূলধনের কত অংশ দেওয়া আছে? 8 ভাগের 3 অংশ। আচ্ছা, এখন আসল নির্ণয় করতে বলছে। আমি আবার বলতেছি, মূলধন এবং আসল কিন্তু একই কথা, আর এগুলো তোমরা খুব ভালোভাবে জানো, কারণ অলরেডি অনেক ক্লাস করে ফেলছো। ঠিক আছে, জাস্ট এ মিনিট। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে আসল নির্ণয় করব। হ্যাঁ, তাহলে ক নং প্রশ্নের সমাধান। এখানে দেওয়া আছে কোনো মূলধন 5 বছরে মুনাফা মূলধনে কত হয়? 2200 টাকা হয়, এবং মুনাফাটা হচ্ছে কি মূলধনের কত অংশ? 8 ভাগের 3 অংশ। তাহলে দেখো এখানে 5 বছরের মুনাফা মূলধন দেওয়া আছে, অর্থাৎ 5 বছরের মুনাফা আসলে কত হয়েছে সে টাকাটা দেওয়া আছে, এবং বলা আছে যে মূলধনের মুনাফা মূলধনের কত অংশ? 8 ভাগের 3 অংশ। তাহলে এখানে মূলত তুলনা করা হয়েছে কার সাথে? মূলধনের সাথে। কার সাথে? মূলধনের সাথে তুলনা করা হয়েছে। কাকে তুলনা করা হয়েছে? মুনাফাকে। তাহলে আমরা মূলত ধরে নেই যে মূলধন হচ্ছে, মূলধন সমান ক টাকা। তাহলে মুনাফা সমান কত হবে? দেখো বলা আছে মুনাফা মূলধনের 8 ভাগের 3 অংশ। তাহলে আমরা মূলধন ধরে নিয়েছি কত? ক। তাহলে মুনাফা হবে কি? ক এর 8 ভাগের 3, এত টাকা। ঠিক আছে, সমান হচ্ছে 3 আর ক গুণ করলে হবে 3 ক, আর নিচে থাকবে কি 8, এই তো টাকা। ঠিক আছে, এখন দেখো আমাদের মূলধন আছে আর মুনাফা দেওয়া আছে, আর আমাদের উদ্দীপকে কিন্তু দেওয়া আছে যে 5 বছরে মুনাফা মূলধনে কত হবে? 2200 টাকা। তাহলে আমরা যদি মূলধন আর মুনাফা যোগ করি তাহলে আমরা কি পাবো? মুনাফা মূলধন পাবো। এটা স্বাভাবিক, এটা তোমরা জানো যে মুনাফা আসল সমান কি? আসল যোগ মুনাফা। এখানে জাস্ট আসলের জায়গায় কি আছে? মূলধন কথাটি লেখা আছে, আর কিচ্ছু নেই। ওকে, তাহলে আমরা লিখি
প্রশ্ন মতে এই যে এটা হচ্ছে মূলধন, তার সাথে যোগ হবে কি মুনাফা, তাহলে 3/8। তাহলে মুনাফা মূলধনে কত হয়েছিল 2200 টাকা। তাহলে আমরা সমান লিখবো 2200 টাকা। ঠিক আছে, এবার সরল করব, লসাগু হবে 8, তাহলে এখানে হবে 8 ক যোগ হচ্ছে কত ক 3 ক সমান কত 2200 টাকা। বা খেয়াল করো তোমরা, 8 ক আর 3 ক যোগ করলে কত ক হবে 11 ক হবে, নিচে কত হবে 8 সমান কত 2200 টাকা। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো এখানে 8 ছিল ভাগ, এই পাশে গেলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, অর্থাৎ তাহলে আমরা লিখব 11 ক সমান 2200 গুণন 8। এখন তোমরা যদি খেয়াল করো, দেখো আমাদের তো মূলধন বের করতে হবে, যেখানে আমরা মূলধন ধরে নিয়েছিলাম কত টাকা ক টাকা, তাহলে ক এর মান বের করো, তাহলে ক এর সাথে 11 সম্পর্ক কি গুণ, তাহলে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। আচ্ছা আমার মনে হয় তোমরা যথেষ্ট বড় হয়ে গেছো, এখন তোমরা এইটে পড়ো, তো এত বিস্তারিত বোঝানোর দরকার নেই এবং বছরের শেষ প্রান্তে। ঠিক আছে, তারপরে যদি কারো কোনো সৃজনশীল বা কোনো প্রশ্নে কোনো প্রকার সমস্যা থাকে আমাকে জানাবে, ইনশাল্লাহ আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ওকে, আচ্ছা তাহলে 2200 গুণন 8 ভাগ হচ্ছে কত 11, 11 দিয়ে ভাগ করো, এখানে 11 কে 11, 11 দুগুণে কত 22 আর দুটি শূন্য, আর কত হবে বলো তো 8 দুগুণে 16 আর হচ্ছে দুটি শূন্য। সুতরাং আমরা কি পেলাম মূলধন, আর আমরা মূলধনটা ধরে নিয়েছিলাম কি ক, তাহলে ক এর মান কত পেয়েছি 1600, সুতরাং মূলধন কত হবে 1600 টাকা। কত হবে 1600 টাকা। আর আমি তোমাদের বলছিলাম যে মূলধন মানে কি আসল, আমাদের প্রশ্ন জাস্ট জানতে চেয়েছে আসল নির্ণয় করো, তাহলে আমরা লিখে দেই অতএব আসল কত টাকা 1600 টাকা। ঠিক আছে, এই তো আমাদের এটাই হচ্ছে কি অ্যান্সার। ওকে, 1600 টাকা, এটাই হচ্ছে কি আমাদের ক নং প্রশ্নের সমাধান। দেন দ্বিতীয় প্রশ্নে বলেছে যে মুনাফার হার নির্ণয় করো। কি নির্ণয় করতে বলছে? মুনাফার হার নির্ণয় করতে বলছে। তো আমি এখন এই মুনাফার হার নির্ণয়ে আমরা চেষ্টা করব সূত্রটা প্রয়োগ করার জন্য। আর তোমরা জানো যে সরল মুনাফার ক্ষেত্রে বা শুধু মুনাফা, দেখো প্রশ্নে দুই ধরনের প্রশ্ন হবে, একটাই বলবে মুনাফা নির্ণয় করো, আরেকটাতে বলবে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। মুনাফা আর সরল মুনাফা যেটাই বলুক না কেন, সেই ক্ষেত্রে সূত্র হবে I ইকুয়াল পি আর এন। আই ইকুয়াল কি পি আর এন, যেখানে আই হচ্ছে কি মুনাফা, পি হচ্ছে কি আসল, আর হচ্ছে কি মুনাফার হার, আর এন হচ্ছে কি অতিক্রান্ত সময় বা সময়, অর্থাৎ যে সময় ব্যাপী কি করা হয়েছে মুনাফা গ্রহণ করা হয়েছে, বা যে সময়ের জন্য তুমি কি করেছো আসল কোনো ব্যাংকে জমা রেখেছো, অর্থাৎ তোমার যে টাকাটা সেটা তুমি কি করেছো ব্যাংকে জমা রেখেছো, সেই সময়টাকে কি এন দ্বারা প্রকাশ করা হয়, এবং এই সময়টাকে সাধারণত বছর এককে প্রকাশ করা হয়। বছর এককে, আমি আবারও বলতেছি, এন সময়টা কি, তোমার যদি পরীক্ষায় মাস দেওয়া থাকে তাহলে তুমি সরল মুনাফার অঙ্কগুলো করার ক্ষেত্রে অবশ্যই সময়টাকে কিসে নিয়ে আসবা, বছরে নিয়ে আসবা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা চলো খ নং প্রশ্নের সমাধানে যাই। তো আমরা এখানে লিখি যে ক হতে পাই, ক হতে পাই আসল সমান কত টাকা 1600 টাকা, অর্থাৎ 1600 টাকা। এটা কিন্তু আমরা যে ক নং হতে পেয়েছি। ঠিক আছে, আচ্ছা এটুকু মুছে দিই। এখন সরল মুনাফার ক্ষেত্রে আমরা কি জানি, আমরা এইভাবে লিখব যে সরল মুনাফার ক্ষেত্রে, সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি I ইকুয়াল পি আর এন।
আচ্ছা, এখানে সাইড নোট দিয়ে দিই, আসলে আই দ্বারা কি বোঝায়, পি দ্বারা কি বোঝায়, এন দ্বারা কি বোঝায়, এগুলো লিখে দিব। কিন্তু আমাকে নির্ণয় করতে বলছে কি, খ নং প্রশ্নে দেখো মুনাফার হার নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে? মুনাফার হার নির্ণয় করতে বলেছে। এই যে মুনাফার হার, মুনাফার হার মানে কি? রেট অফ ইন্টারেস্ট। মুনাফার হার মানে কি? রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ আর এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখান থেকে সমীকরণ আকারে দেওয়া আছে i = PRN, তাহলে এখান থেকে আমরা কি আর সমান কি লিখতে পারি? I/P/N। আশা করি এটা আমাকে বুঝিয়ে দিতে হবে না তোমাদেরকে। ওকে, তাহলে আমরা এখানে লিখি, এখানে আসল P সমান কত? P সমান হচ্ছে তোমার 1600 টাকা। কত টাকা? 1600 টাকা। তারপরে মুনাফা, মুনাফা I সমান কত? দেখো এখানে মুনাফা মূলধন ছিল 2200 টাকা, আর আমাদের আসল হচ্ছে কত টাকা? 1600 টাকা। তাহলে মুনাফা মূলধন অর্থাৎ মুনাফা আসল থেকে যদি আসল বাদ দেই তাহলে আমরা কি পাবো? মুনাফাটা পাবো। খেয়াল করে শোনো, যদি আমরা মুনাফা আসল থেকে আসলের পরিমাণটা বিয়োগ করি তাহলে কি পাবো? মুনাফা পাবো। তাহলে আমাদের এখানে মুনাফা আসল অর্থাৎ মুনাফা মূলধন দেওয়া ছিল কত টাকা? 2200 টাকা, আর আমরা আসল পেয়েছিলাম কত টাকা? 1600 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের মুনাফা কত হবে? 2200 থেকে যদি 1600 বিয়োগ করো তাহলে তোমরা পাবে কত? 600। ঠিক আছে, এই তো। তাহলে আমরা মুনাফা পেয়েছিলাম কত? 600 টাকা। এবং সেই মুনাফাটা আমরা কয় বছরে পেয়েছিলাম? এই যে 5 বছরে। কত বছরে বলো তো? 5 বছরে। তাহলে এখানে সময়, সময় n সমান কত হবে? 5 বছর। ঠিক আছে, আর আমাদের এখন বের করতে হবে কি? মুনাফার হার। তাহলে মুনাফার হার আর সমান কত, এটা আমাদের বের করতে হবে। তাহলে এই যে জাস্ট আমরা এখন মানগুলো বসিয়ে দেবো, আর কিচ্ছু না। তাহলে আই এর মান কত বলতো? 600। পি এর মান কত? 1600। আর এন এর মান কত? 5। আচ্ছা, এখন আর হচ্ছে মুনাফার হার। আমাদের বইগুলোতে সাধারণত মুনাফার হারটা কি শতকরায় হিসাব করা হয়েছে, অর্থাৎ 100-তে কত। তাহলে তোমরা জানো যে কোনো কিছুকে শতকরায় প্রকাশ করতে হলে সাধারণত আমরা কি করি? 100% দ্বারা কি করি? গুণ করি। তাহলে এখানে আমরা গুণ আকারে দিয়ে দিব 100%। ঠিক আছে, এই যে গুণ 100%। তোমরা চাইলে এই 100%টা 600 সাথেও দিয়ে দিতে পারো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এক কাজ করি, প্রথমে 100 দ্বারা ভাগ করি, তাহলে এখানে হবে 16, আর এখানে কত হবে? 6। আর যদি তোমাদের কাছে ক্যালকুলেটর থাকে তাহলে তো সেটা আর অনেক ভালো, তোমরা জাস্ট ক্যালকুলেটরে চাপ দিয়ে করে ফেলবা। ঠিক আছে, এবার দেখো 4 দ্বারা ভাগ করো, 4 4 এ 16, 4 25 এ কত? 100। আবার 5 1 এ 5, 5 5 এ 25। তাহলে দেখো এখানে আবার 4 কে তুমি যদি 2 দ্বারা ভাগ করো তাহলে হবে 2, আর 6 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 3। তাহলে 3 5 এ 15, আর নিচে কত আছে? 2, অর্থাৎ 15/2%। তোমরা চাইলে এইভাবে অ্যান্সারটা দিতে পারো, অথবা চাইলে কি এটার পরিবর্তে তোমরা সমস্ততে প্রকাশ করে নিয়ে আসতে পারো, অর্থাৎ 7 সমস্ত কি 2/1%। তাহলে কিন্তু আমরা মুনাফার হারটা পেয়ে গেলাম। জাস্ট আমরা শেষে লিখে দেব, সুতরাং মুনাফার হার, সুতরাং মুনাফার হার কত পার্সেন্ট? 7 সমস্ত 2/1%। ঠিক আছে, তোমরা একটু অঙ্কটা দেখো, আমি জাস্ট একটু দেখতেছি যে লাইভটা কন্টিনিউ হচ্ছে কিনা। আচ্ছা, সবকিছু ঠিক আছে। ওকে, ঠিক আছে, একটু আমি ক্যালকুলেটরের হিসাবটা করে নিই, দেখি আমাদের সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। ওকে, আচ্ছা, এই হচ্ছে খ নং প্রশ্নের সমাধান। এবার আমরা আমাদের গ নং প্রশ্নে চলে যাব। তো গ নং প্রশ্নে কি বলেছে যে উক্ত হার মুনাফায়, অর্থাৎ আমরা যে মুনাফার হারটা পেলাম 7 সমস্ত 2/1%, এই মুনাফার হারে কত টাকার 4 বছরের মুনাফা, কত টাকার কিন্তু বলছে, কত
টাকার, কত টাকার 4 বছরের মুনাফা কত টাকার, মানে এখানে তোমাকে কি নির্ণয় করতে বলেছে? আসল নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে? আসল নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা সিম্পলি এই সূত্রটা ইউজ করে কি করে ফেলতে পারবো। ঠিক আছে, আচ্ছা তাহলে চলো শুরু করি। ওকে, এখন জাস্ট আমার কি লাগবে, এত নতুন করে কিছু লিখবো না। আমাদের মুনাফার হারটা তো আমরা অলরেডি পেয়ে গিয়েছি। এখন আমাদের এখানে জাস্ট কি নির্ণয় করতে হবে? আসলটা নির্ণয় করতে হবে। জাস্ট এখানে আমরা লিখবো যে আসল পি সমান কত। শোনো, এখন ক হতে পেয়েছিল তুমি আসল 1600 টাকা, ভালো কথা। ঠিক আছে, এটা এখন না লিখলেও হবে, তারপরেও আচ্ছা এটা মুছে দিই, এটা আমার দরকারই নেই। ঠিক আছে, আর এখানে এটা পুরোটাই মুছে দিই, সমস্যা নেই। আচ্ছা দেখো, আমাদের গ নং প্রশ্নে বলছে যে উক্ত হার মুনাফায়, তাহলে মুনাফার হার কত পেয়েছিলাম? 7/2 তাহলে আমরা এইভাবে লিখবো এখানে যে গ নং প্রশ্নের সমাধান। আচ্ছা আমাদের এখানে সাইড নোট আগে দিয়ে নেই, যে এখানে আমাদের মূলত কি কি তথ্য দেওয়া আছে সেগুলো লিখে নেই। এখানে আমাদের দেওয়া আছে উক্ত হার মুনাফা, অর্থাৎ খ নং হতে মুনাফার হার পেয়েছিলাম, তাই না? খ হতে পাই কি পেয়েছিলাম? মুনাফার হার। মুনাফার হার মানে কি? রেট অফ ইন্টারেস্ট, যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে মুনাফার হার কত ছিল? 7/1। দেন 7/2, এটাকে আমি স্বাভাবিক ভগ্নাংশে নিয়ে আসি, তাহলে এখানে হবে উপরে 15, নিচে হবে 2%। এখন পার্সেন্টের পরিবর্তে কি লেখা যাবে? 100 দ্বারা গুণ যদি করো তাহলে কত হবে? 15, আর এখানে কত? 2 গুণন 100। এই যে পার্সেন্টেজের জন্য কি নিচে 100 দিয়েছি। ঠিক আছে, ক্যালকুলেশনটা বুঝো। পার্সেন্টেজের জন্য কি নিচে হরের সাথে কত দ্বারা গুণ করেছি? 100 দ্বারা গুণ করেছি। আচ্ছা এবার যদি তুমি 5 দ্বারা ভাগ করে, এখানে হবে 3, এখানে হবে কত? 20। তাহলে উপরে হচ্ছে তোমার 3, নিচে হবে কত? 20, অর্থাৎ 20/3। কত বলো? 20/3 হবে মুনাফার হার। একদম শতকরা থেকে স্বাভাবিক ভগ্নাংশে নিয়ে আসছি। তারপরে মুনাফার হার আছে, তারপর হচ্ছে আমাদের কি দেওয়া আছে? সময়টা দেওয়া আছে। সময়টা কত দেওয়া আছে? 4 বছর। তাহলে এখানে সময় এন, সময়কে এন দ্বারা পুরস্কার হয়, এখানে কত হবে তাহলে? 4 বছর। হ্যাঁ, তারপর হচ্ছে 4 বছরের মুনাফা দেওয়া আছে। কি দেওয়া আছে? মুনাফা। মুনাফাকে কি দ্বারা প্রকাশ করা হয়? আয় দ্বারা। তাহলে মুনাফা আয় সমান কত স্যার? 1230 টাকা। ওকে, আচ্ছা এখন আমাদের কি বের করতে বলছে? যে কত টাকার, কত টাকার মানে কি? আসল নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলেছে? আসল। তাহলে আসল পি সমান কত আমাদের সেটা বের করতে হবে। তাহলে আমরা জানি আই ইজ ইকুয়াল টু কি? পি আর এন। আই ইকুয়াল কি? পি আর এন। এই সূত্রটা কোন ক্ষেত্রে? সরল মুনাফার ক্ষেত্রে। আচ্ছা তাহলে আমরা লিখি যে আমরা জানি আই ইকুয়াল পি আর এন। এখান থেকে আমাদের কার মান বের করতে হবে? পি এর মান বের করতে হবে। তাহলে পি সমান কি হবে? আই ডিভাইডেড বাই আর এন। তাহলে এখন জাস্ট আমরা মানগুলো বসিয়ে দেই। আই এর মান কত? 1230। কত বলো? 1230। আর এর মান কত আছে? 20/3। আর এন এর মান কত আছে বলো তো? 4। ঠিক আছে, এখন আমরা কাটাকাটি করে ফেলি। এখানে 20 কে 4 দ্বারা ভাগ করলে হবে 5, আর 4 কে 4 দ্বারা ভাগ করলে কত হবে? 1। আচ্ছা তারপরে কথা হচ্ছে, দেখো তাহলে কি পাচ্ছ তুমি? উপরে থাকছে 1230, আর নিচে কত থাকছে? 5/3। ঠিক আছে, এখন এই দেখো এই নিচে তো এটা হচ্ছে কি? ভগ্নাংশ। এই যে 5/3, এটা কিন্তু হরের মধ্যে কি আছে? ভগ্নাংশ আছে, তাই না? এর মান এটা কি? এর মান এটা হচ্ছে কিন্তু, দেখো ক্যালকুলেশনটা আমি একদম ভেঙে ভেঙে করে দিচ্ছি। 1230 এর সাথে ভাগ আকারে আছে কি? 5/3। এখন এই যে 1230, এখন ভগ্নাংশকে গুণ দিয়ে উল্টাই দিতে হবে, তাই না? তাহলে নিচে হবে কত? 3, উপরে হবে কত? 5। এখন তুমি যদি ক্যালকুলেশন করো, 1 2 3, 3 3 6, তার মানে 3 দ্বারা বিভাজ্য হবে। 3 1 3।
দেখো 3 4 12, 3 1 3 আর হচ্ছে 0। তাহলে 5 আর 0 গুণ করলে হবে 0, 5 এর সাথে 1 গুণ করলে হবে 5, 4 আর 5 গুণ করলে কত হবে 2050। ঠিক আছে, অর্থাৎ সব মিলে কত হচ্ছে 2050। তাহলে কিন্তু আমরা পি এর মান পেয়ে গেলাম কত 2050। তাহলে আমরা লিখতে পারি সুতরাং আসল, এক্ষেত্রে আসল কত হবে, আসল হবে 2050 টাকা। ঠিক আছে, এই তো। তাহলে জাস্ট তোমরা শেষে লিখে দিবা অতএব 2050 টাকা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 1 নং যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নের সমাধান। খুবই সহজ, এবং তোমরা, আমি জানি যে তোমরা সবাই পারো এটা, বা তোমরা অলরেডি জানো। ঠিক আছে, এবার আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নে চলে যাব। দ্বিতীয় প্রশ্নটা বোর্ডে লিখে নিচ্ছি। আচ্ছা, আচ্ছা, দ্বিতীয় কোশ্চেনটা আমি লিখে নেই। তো দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে এরকম যে, এবং এই দ্বিতীয় কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে এরকম যে এক বছরান্তে চক্রবৃদ্ধি। আচ্ছা, আমরা মুনাফা থেকে চক্রবৃদ্ধি মুনাফায় চলে যাই। সেটা হচ্ছে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূল 650 টাকা। প্রশ্ন হচ্ছে এরকম, দ্বিতীয় প্রশ্নটা, 1 বছরান্তে চক্র বৃদ্ধি মূলধন 650 টাকা এবং 2 বছরান্তে, এবং 2 বছরান্তে চক্র বৃদ্ধি মূলধন কত দেওয়া আছে, 676 টাকা। 676 টাকা। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে ক নাম্বারে বলেছে যে মুনাফার হার কত। কি, মুনাফার হার কত। দেন দ্বিতীয় প্রশ্নে বলেছে আমাদের এখানে যে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। 1 বছরান্তে চক্র বৃদ্ধি মুনাফা নির্ণয় করো। মুনাফা নির্ণয় করো। আর তৃতীয় প্রশ্নটা বলছে 2 বছরান্তে চক্র বৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য নির্ণয় করো। কি, 2 বছরান্তে চক্র বৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো স্কুলের বার্ষিক পরীক্ষায় যদি দ্বিতীয় অধ্যায় থেকে থাকে, তাহলে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য। ঠিক আছে, ওকে। চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য কত। ঠিক আছে, আচ্ছা শোনো, এখন তোমাদেরকে মূলত আমি জাস্ট সূত্রটা মনে করে দিচ্ছি, আজকে বিস্তারিত আলোচনা করব না। তোমরা সবাই জানো যে চক্রবৃদ্ধি মূলধন সমান কি। চক্রবৃদ্ধি মূলধন সমান হচ্ছে, দেখো, চক্র বৃদ্ধি মূলধন
কে সাধারণত কি দ্বারা প্রকাশ করা হয় বলতো? সি দ্বারা প্রকাশ করা হয়। সি সমান তোমরা জানো কি পি ইন্টু 1 প্লাস আর তার পাওয়ার কি এন, এটাই তো। চক্রবৃদ্ধি মূলধনকে কি দ্বারা প্রকাশ করা হয়? সি দ্বারা। এবং সেই সি সমান কি পি ইন্টু 1 প্লাস আর তার পাওয়ার হচ্ছে কি এন। পি এর পরিচয় তোমরা আগে থেকে জানো, পি মানে হচ্ছে আসল, আর মানে কি মুনাফার হার, আর এন মানে কি সময়, যেটা কি বছর এককে। তার সময়ের এককটা সাধারণত কি হবে? বছর হবে। তাহলে চলো আমরা আমাদের অঙ্কটা শুরু করি। দেখো ক নাম্বারে বলেছে যে কি করতে বলছে, যে মুনাফার হার কত, অর্থাৎ আমাদেরকে কি বের করতে হবে? আর এর মানটা বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন বোর্ডটা একটু ক্লিন করে নিই। আচ্ছা তাহলে দেখো কি করতে হবে, যে মুনাফার হার কত। তাহলে আমরা ক নং প্রশ্নের সমাধানে চলে যাই। সমাধান দেখো উদ্দীপকে দুইটা লাইন দেওয়া আছে। একটিতে বলা আছে যে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 650 টাকা এবং 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত? 676 টাকা। তাহলে আমরা এখন যেভাবে শুরু করতে পারি সেটা হচ্ছে আমরা জাস্ট লিখবো যে প্রশ্ন অনুযায়ী। কি অনুযায়ী বলো? প্রশ্ন অনুযায়ী, প্রশ্নানুযায়ী, প্রশ্নানুযায়ী। 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, এই 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনকে যদি আমি C1 দ্বারা প্রকাশ করি তাহলে কি হবে? C1 সমান হবে P ইন্টু 1 প্লাস আর। দেখো 1 বলতেছে কিন্তু বাংলায় কিন্তু লিখছি আর। এন এর মান কত হবে? 1 হবে, কারণ এটা হচ্ছে কয় বছরের জন্য? 1 বছরের জন্য। আর আমরা তো মূল সূত্রটা জানি, C = কি P ইন্টু 1 প্লাস আর তার পাওয়ার n। যেহেতু এখানে আমাদের 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন এবং 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন দেওয়া আছে, তো আমরা সেজন্য 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ধরলাম কত? C1। C1 সমান কি P ইন্টু 1 প্লাস আর তার পাওয়ার কত? 1। n এর পরিবর্তে 1 লিখেছি। আবার যখন আমাদের আরেকটা তথ্য দেওয়া আছে 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, তাহলে 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সমান কি লিখতে পারবো? 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনকে আমরা প্রকাশ করলাম C2 দ্বারা। তাহলে এখানে কত হবে? P ইন্টু 1 প্লাস আর তার পাওয়ার কত? n হয়। n এর পরিবর্তে এখানে কত লিখবো? 2। ঠিক আছে, তাহলে আচ্ছা এখানে প্রশ্ন অনুযায়ী না লিখি, পরে লিখি, এটা ভালো হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখন লিখি যে প্রশ্নানুযায়ী। প্রশ্নানুযায়ী দেখো আমরা কি লিখেছি, যে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন C1 সমান কত? P ইন্টু 1 প্লাস আর তার পাওয়ার কত? 1। তাহলে দেখো এই যে 1 বছরান্তে যে চক্রবৃদ্ধি মূলধন P ইন্টু 1 প্লাস আর তার পাওয়ার 1, এটার পরিবর্তে আমরা কত লিখতে পারবো বলতো? 650 টাকা। অর্থাৎ এর সমান দিয়ে আমরা লিখতে পারবো কত? 650। এটাকে দিয়ে রাখো 1 নাম্বার। ঠিক আছে, আচ্ছা আবার দ্বিতীয়ত যেটা আছে 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, সেটা সমান আমরা কি ধরেছি? P ইন্টু কি 1 প্লাস আর তার পাওয়ার কত? 2। মানে n এর পরিবর্তে কত বসিয়েছি? 2 বসিয়েছি। সেটা কত দেওয়া আছে? 676। এটাকে সমীকরণ নাম্বার দাও কত? 2। ঠিক আছে, এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা কি করব, এই যে দেখো 1 নং সমীকরণের এই পাশের মান কত? 650। কত? 650। আর 2 নং সমীকরণের এই পাশের মান কত? 676। দেখো আমরা যে কোনো ভাবে বা যে কোনো উপায়ে যেটা করব সেটা হচ্ছে পি কে ভ্যানিশ করব। কাকে ভ্যানিশ করব? পি কে ভ্যানিশ করব। এখন যেহেতু দেখো পি এর সাথে এর সম্পর্ক হচ্ছে 1 প্লাস আর এর সম্পর্ক কি? গুণ। আবার এখানেও পি এর সাথে 1 প্লাস আর এর সম্পর্ক কত? গুণ। যেহেতু দুইটা সমীকরণে কি আছে? পি আছে, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ভাগ করতে পারি। ভাগ করলে পি এবং পি কি যাবে? কাটা যাবে। তাহলে আমরা লিখি 2 ভাগ 1 করে পাই। কি বলো? আমরা লিখব যে এখানে লিখি 2 ভাগ 1 করে পাই। তাহলে 2 নংকে 1 দ্বারা ভাগ করো। তাহলে 2 এর যে ডান পাশের অংশ আছে সেই ডান পাশের অংশকে 1 এর ডান পাশের অংশ দিয়ে ভাগ করবা। আর হচ্ছে
2 এর যে বাম পাশের অংশ আছে সেটাকে 1 এর বাম পাশের অংশ দিয়ে কি করবা, ভাগ করবা। তাহলে দেখো আমরা কি লিখবো, তাহলে 2 এর বাম পাশে যেটা আছে সেটা হচ্ছে কি p ইনটু 1 প্লাস r, তারপর কত 2, আর এখানে হচ্ছে কত 1 নং এ কত আছে p ইনটু 1 প্লাস r, p ইনটু কি বলো 1 প্লাস r, তারপর কত আছে 1। ঠিক আছে, তাহলে 2 এর আবার ডান পাশে কত ছিল 676, 676 কে তাহলে 1 এর কি ডান পাশে যে অংশটা আছে অর্থাৎ 650, সেই 650 দিয়ে আমরা কি করব, ভাগ করব। ঠিক আছে, এই তো ভাগ হয়ে গেল। তাহলে দেখো এখানে যেটা হবে এই p এবং এই p কাটা যাবে, আর 1 প্লাস r এখানে কয়টা আছে, দুইটা, নিচে আছে কয়টা, একটা। তাহলে 1 প্লাস r স্কয়ার কে যদি 1 প্লাস r দ্বারা ভাগ করো তাহলে তোমার কাছে কি থাকবে, তোমাদের কাছে শুধু থাকবে কি 1 প্লাস r। এবং তুমি যদি 676 কে 650 দ্বারা ভাগ করো তাহলে কত পাবা, 676 ভাগ 650, তাহলে পাবে হচ্ছে তোমার 1.04। কত পাবে বলো তো, 1.04। এখন তোমাকে তো মুনাফার হার বের করতে বলছে, যেখানে মুনাফার হার মানে কত আর, তাহলে এক কাজ করো 1.04 এ থেকে দেখো প্লাসের 1 ছিল, এই পাশে গেলে কি হয়ে যাবে, মাইনাসের 1 হয়ে যাবে। তাহলে আর এর মান কত হবে 0.04। এখন একে যদি তুমি শতকরায় প্রকাশ করতে হবে, সাধারণত মুনাফার হারটা কিভাবে থাকে, শতকরায় প্রকাশ করা থাকে, তাহলে মুনাফার হারকে আমরা শতকরায় প্রকাশ করব। আর আমরা জানি যে কোনো ধরনের সংখ্যাকে যদি আমরা শতকরায় প্রকাশ করতে চাই তাহলে কি 100% দিয়ে কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে আমরা যদি একে 100% দিয়ে গুণ করি, অর্থাৎ 0.04 কে যদি 100% দ্বারা গুণ করি তাহলে কত হবে, 4% হবে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং মুনাফার হার, কি বলো, মুনাফার হার সমান হচ্ছে 4%। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। ওকে, একটু দেখো আচ্ছা, এটাই হচ্ছে কি আমাদের ক নং প্রশ্নের সমাধান। এখন আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাব। আমি কিন্তু আবার বলতেছি এই সৃজনশীলটা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ মানে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, অনেক মনোযোগ দিয়ে দেখেন। আচ্ছা, আমি আসলে এখনো জানি না কয়জন দেখতেছেন আপনারা, তবে এক সময় গিয়ে তো দেখবেন, এই জন্যই করা। আচ্ছা ঠিক আছে, এবার খ দ্বিতীয় প্রশ্নটা আমরা সমাধান করবো। তাহলে আমরা কিন্তু একটা জিনিস মনে রাখবো, মুনাফার হার কত পেলাম, 4% পেয়েছি। ঠিক আছে, এখন আমাদের দ্বিতীয় প্রশ্নে কি বলছে, আমাদের দ্বিতীয় প্রশ্নে স্যার বলেছে যে কি করতে, যে 1 বছরান্তে চক্রবৃদ্ধি কি করো, মুনাফা নির্ণয় করো। তাহলে আমরা কি করব, জাস্ট 1 বছরে যে চক্রবৃদ্ধি মূলধনটা আছে সেই মূলধন থেকে মুনাফাটা আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের তাহলে প্রথমে কি করতে হবে, 1 বছরান্তে যে মুনাফা হবে সেটা আমাদের বের করে নিতে হবে, তাহলে তাছাড়া তো হবে না। কেননা আমাদের 1 বছরান্তে দেখো লেখা আছে চক্রবৃদ্ধি মূলধন দেওয়া আছে, কিন্তু আমাদের কিন্তু কি নাই, মুনাফাটা দেওয়া নেই, সেটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। এখন মুনাফা বের করার আগে তাহলে আমাদেরকে কি নির্ণয় করতে হবে, আগে আসল নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে, আসল নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা প্রথমে আসলটা নির্ণয় করে নিই। আচ্ছা, খ নাম্বার, তাহলে লিখো যে ক হতে পাই, ক হতে পাই মুনাফার হার, মুনাফার হার যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, আর দ্বারা প্রকাশ করি। মুনাফার হার কত পেয়েছিলাম, 4% পেয়েছিলাম। 4% মানে কত, 0.04। ঠিক আছে, 4% কত, 0.04। যেহেতু অষ্টম শ্রেণীতে পড়ো তোমরা, তাহলে আপাতত 4% কেন 0.04 সেটা তোমরা জানো। ঠিক আছে, নাকি এটাও জানো না? আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো খেয়াল করো, এই যে দেখো আমি লিখতেছি 4%। তোমরা জানো পার্সেন্টের পরিবর্তে কি লেখা যায়, 100/1। তো 4 এর সাথে 1 গুণ করো তাহলে কত হবে 4, আর 100 তো নিচে আছে। তাহলে এই যে একদম ক্লাস 2-3 তে শিখছিল না যে এইভাবে ভাগ করতে হয়, শিখেছিল না, মনে পড়ে? আশা করি মনে পড়ে। যদি না মনে পড়ে তাহলে তোমার ছোট যে ভাই বোন আছে ক্লাস 2-3 তে পড়ে, ওদের কাছে জিজ্ঞেস করে নিও। ঠিক আছে, আচ্ছা ওকে, আচ্ছা ওকে, তাহলে চলো মুনাফার হারটা আমরা পেয়েছি।
এখন আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন, আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু 1 প্লাস আর তার পাওয়ার কত এন। তাহলে দেখো প্রশ্ন মতে বা প্রশ্নানুযায়ী আমরা লিখতে পারি প্রশ্নানুযায়ী। আচ্ছা বলতো আমাদের প্রশ্নে 1 বছরান্তের চক্রবৃদ্ধি মূলধন কত দেওয়া আছে? 650, তাই না? আচ্ছা এই যে 650 আগে লিখে নিলাম। এখন খেয়াল করো এখানে পি কত, পি এর মান আমাদের জানা নাই। 1 প্লাস আর, আর এর মান কিন্তু জানা আছে। আর এর মান কত? 0.04, 0. কত 04, এই যে মান কিন্তু বসাচ্ছি। হ্যাঁ, আর এন 1 বছর আনতে বলছে। কত বছর আনতে বলছে? 1 বছর আনতে। তুমি যদি চাও তুমি এন এর পরিবর্তে এখানে 1 লিখতেও পারো, নাও লিখতে পারো, না লিখাই বেটার, লিখলে কোনো সমস্যা নাই। আচ্ছা এবার খেয়াল করো তাহলে পি ইন্টু কত হবে? 1.04। দেখো 1 আর হচ্ছে 0.04 যদি যোগ করো তাহলে কত হবে? 1.04। এখন কত হবে এখানে? 650। ওকে, এখন পি সমান কত হবে? 1.04, এটা এই পাশে গুণ আকারে আছে, তো সমীকরণের নিয়ম অনুযায়ী যদি আমরা কি সাইড চেঞ্জ করি তাহলে সেটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তার মানে 650 কে ভাগ দিতে হবে কত দিয়ে? 1.04 দিয়ে। তাহলে ক্যালকুলেটরের সাহায্যে আমরা করে ফেলি। 650 ভাগ হচ্ছে 1.04, 625 কত হবে? 625। এই তো 625। তাহলে এটা কিন্তু আমরা কি পেয়ে গেলাম? পি এর মান পেয়ে গেলাম। আর পি মানে কি? আসল। তাহলে আমরা লিখতে পারি না এখানে, সুতরাং আসল কত? 625 টাকা। এখন শোনো, যেহেতু এটা মূলত হচ্ছে কি 1 বছরান্তে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে বলছে, আসলে অ্যাকচুয়ালি 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন মানে হচ্ছে 1 বছরের সরল মুনাফায় যত মুনাফা আসল হয় ঠিক ততই। এখন আমরা যদি এই যে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন থেকে আমাদের আসলটা বিয়োগ করে দেই, কি বিয়োগ করে দেই? আসলটা বিয়োগ করে দেই, তাহলে কিন্তু আমরা 1 বছরান্তে চক্রবৃদ্ধি মুনাফাটা পেয়ে যাব। তাহলে আমরা কিভাবে লিখবো? জাস্ট আমরা এইভাবে লিখবো যে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মুনাফা সমান 650 বিয়োগ কত? 625। তাহলে চলো আমরা শুরু করি, লিখে ফেলি। তাহলে আমরা লিখব কি যে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মুনাফা, অথবা আমরা অন্যভাবে লিখতে পারি যে সি মাইনাস পি, এটা লিখলেও হবে, তবে দরকার নেই সূত্র প্রয়োগ করার। তাহলে আমরা লিখি সুতরাং চক্র বৃদ্ধি মুনাফা। তাহলে আমরা 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত দেওয়া আছে আমাদের? 650। তাহলে এই যে 650 লিখলাম, বিয়োগ 1 বছরান্তে কি চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে বলছে, তাহলে চক্রবৃদ্ধি মুনাফা সমান কি? চক্রবৃদ্ধি মূলধন বিয়োগ কি আসল। আসল কত পেয়েছি? 625। এই যে বিয়োগ করে দিলে কি পাওয়া যাবে? চক্রবৃদ্ধি মুনাফাটা পাওয়া যাবে। তাহলে 650 থেকে 625 বিয়োগ করলে কত হবে? 25 টাকা। শোনো এখানে জাস্ট হচ্ছে একটা সংখ্যার পার্থক্য, আর কিছু না। তোমাদের পরীক্ষায় এখানে আমি 650 দিয়েছি, তোমাদের পরীক্ষায় 6500 আসতে পারে, অর্থাৎ একটি করে শূন্য বাড়িয়ে দিতে পারে। এখানে 676 আছে, এখানে কি আসতে পারে? 6760 টাকা আসতে পারে, এটুকুই তফাৎ হবে। হয়তোবা এখানে আমি 1 বছর আনতে দিয়েছি, তোমাদের পরীক্ষায় 3 বছর আনতে দিতে পারে। এখানে আমি 2 বছর আনতে দিয়েছি, তোমাদের পরীক্ষায় 5 বছর আনতে লেখা থাকতে পারে। সেম নিয়ম এখানে, তোমাকে জাস্ট নিয়মটা বুঝতে হবে। যদি তুমি নিয়মটা বুঝতে পারো শুরু থেকে, তাহলে তোমার যে কোনো ধরনের অঙ্কই দেখ না কেন, মানে ক্লাস 8 এর জন্য আহামরি তেমন কিছু পরিবর্তন হবে না। ঠিক আছে? আচ্ছা, আশা করি তোমরা এই খ নং প্রশ্নের সমাধানটা বুঝতে পেরেছো। এবার আমরা আমাদের গ নং প্রশ্নের সমাধানে চলে যাব। বলছে গ নং প্রশ্নে যে 2 বছর আনতে চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার কি নির্ণয় করতে হবে? পার্থক্য নির্ণয় করতে হবে। তাহলে খেয়াল করে দেখবা যে আমরা কিন্তু অলরেডি খ নং প্রশ্নের যখন সমাধান করেছি, তখন খ নং প্রশ্নের সমাধান করার সময় আমরা কি বের করে নিয়েছিলাম? আসলটা বের করে নিয়েছিলাম। আমাদের আসল কত? 625 টাকা। ঠিক আছে? এটা আর আসল তোমরা জানো যে সরল মুনাফা হোক অথবা চক্রবৃদ্ধি কি হোক, মূল মুনাফাই হোক, দুটি মানে উভয় ক্ষেত্রে কি আসলের পরিমাণ কখনো কি হবে না?
চেঞ্জ হবে না, নরমালি যে আসল সেটা আসলই থেকে যাবে। তার মানে এখানে আসল কিন্তু 625 টাকায় থাকবে। সেটা তোমার 1 বছর আনতে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে বলুক, অথবা 2 বছর আনতে বলুক, অথবা 10 বছর আনতে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে বলুক না কেন, আসল যে আমাদের এখানে 625 টাকা, সেই আসল কিন্তু 625 টাকায় থেকে যাবে। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি আমাদের গ নং প্রশ্নের সমাধান। তো গ নং প্রশ্নের সমাধানটা আমি সূত্রের সাহায্যে করাবো, যেন তোমরা খ নং যেটা আমরা সরাসরি করেছি সেটার সাথে রিলেট করে পড়তে পারো, হ্যাঁ, সম্পর্ক স্থাপন করে পড়তে পারো। আচ্ছা, তাহলে গ নং প্রশ্নটা দেখো। এখন এখানে বলেছে যে 2 বছর আনতে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা প্রথমত লিখবো যে আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় সূত্র, যেটা আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা সমান চক্রবৃদ্ধি মুনাফা সমান হচ্ছে কি সি মাইনাস পি। সি সমান আমরা কি জানি, পি ইন্টু 1 প্লাস আর তার পাওয়ার কত এন মাইনাস এই যে পি, এই যে পি। তাহলে দেখো আমরা খ নং হতে পি এর মান পেয়েছিলাম, তাই না? এখানে সাইড নোট দিয়ে দেই, সমস্যা নাই। এখানে পি সমান কত পেয়েছিলাম, পি সমান পেয়েছিলাম খ নং হতে 625 টাকা। পি মানে কিন্তু আসল। আর আর কত পেয়েছিলাম ক নং এ, এই যে ক নং এ কিন্তু মুনাফার হার পেয়েছিলাম, সেটা কত ছিল 0.04, অর্থাৎ 4% ছিল, সেটাকে আমি 0.04 সরাসরি লিখে দিলাম। আর এখানে এন আমাদের কয় বছর আনতে বলছে, 2 বছর আনতে। কয় বছর আনতে বলছে, 2 বছর আনতে। এন মানে কি সময়, তাহলে এখানে কত হবে 2 বছর। ঠিক আছে, এখন আমাকে কি নির্ণয় করতে হবে, জাস্ট হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফাটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা সমান কি সি মাইনাস পি। তাহলে সি সমান আবার কি জানি আমরা, পি ইন্টু 1 প্লাস আর তারপর কত এন। এখন জাস্ট মানগুলো বসাই দিব। ঠিক আছে, তাহলে পি এর মান কত 625, এখানে 1, আর এর মান কত 0.04, এন এর মান কত 2, পি এর মান কত 625। ঠিক আছে, এখন জাস্ট আমি একটু ক্যালকুলেটরের সাহায্য নিব। 625 দেখো এখানে 1 আর 0.04 যদি যোগ করো তাহলে কত হবে 1.04, আর এর পাওয়ার কত হবে 2 মাইনাস কত 625। তাহলে ক্যালকুলেটরের সাহায্যে করে ফেলি একটু দ্রুত। তাহলে 625 গুণন হচ্ছে তোমার 625 গুণন 1.04 তার স্কয়ার, একটা স্কয়ার করলে হবে তোমার এখানে, তাহলে 676 আর মাইনাস কত 625, মাইনাস কত 625, তাহলে 51 কত হবে 51। তোমরা চাইলে কিন্তু এটা আরো সহজ করে করতে পারো, জাস্ট এইভাবে লিখতে পারো যে 2 বছর অন্তে চক্রবৃদ্ধি মুনাফা সমান সি মাইনাস পি। সি এর মান তো 2 বছরের অন্তে চক্রবৃদ্ধি বৃদ্ধি মুনাফা দেওয়াই আছে, কত চক্রবৃদ্ধি মূলধন কিন্তু দেওয়া আছে 676। তার মানে এখানে তুমি এটা এইভাবে করতে পারতা যে স্যার এইভাবে তো করা যায়, 676 এটা তো স্যার আগেই দেওয়া আছে, এই যে 676 দেওয়া আছে। আর আমরা কি পি যেটা পেয়েছিলাম কি খ নং হতে, সেটা কত 625, স্যার এটা বিয়োগ করে দিলেও কি হবে 51 হবে। তাহলে স্যার এইভাবে করলে কি হবে না হবে না, স্যার এইভাবে করলেও হবে। মূলত আমি এটা করে দিলাম যেন তোমরা খ নং প্রশ্নের সমাধানটা এই আঙ্গিকে করতে পারো, অথবা অন্য কোনো প্রশ্ন যদি আসে তাহলে এইভাবে যেন তোমরা করতে পারো, সেজন্য আমি দেখিয়ে দিলাম। আসলে তোমরা সবই পারো এখন বছরের শেষ পর্যায়ে, জাস্ট আমি তোমাদেরকে জাস্ট স্মরণ করিয়ে দিচ্ছি যে তোমরা এইভাবে অঙ্কগুলা করবা। হ্যাঁ, আমরা কিন্তু সবাই জানি যে এই অঙ্কটা এইভাবে করতে হবে, কিন্তু আসলে পরীক্ষায় গিয়ে প্রয়োগ করাটা কি হয়ে যায়, কঠিন হয়ে যায়। যদি তোমার সূত্র জানা আছে কিন্তু তুমি সূত্রের প্রয়োগ জানো না, তাহলে তো হবে না, তোমাকে সবটাই জানতে হবে। কেমন? আচ্ছা, যেটা নিয়ে আলোচনা করছিলাম সেখানে চলে আসি। তাহলে এই যে এটা 51 টাকা, তাহলে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা কত টাকা, 676 মাইনাস 625, 51 টাকা। তাহলে এখন কিন্তু আমরা কি পেয়ে গেলাম, চক্রবৃদ্ধি মুনাফাটা পেয়ে গেলাম। চক্রবৃদ্ধি মুনাফা কত পেলাম, 51 টাকা। এবার আমরা কি বের করব, সরল মুনাফাটা বের করব। তাহলে দেখো এই যে এখানে আমি লিখে দিচ্ছি, সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি মুনাফা সমান কি, মুনাফা সমান হচ্ছে কি, মুনাফা আই সমান হচ্ছে পি আর এন, যেখানে পি এর মান কত 625, আর এর মান কত 0.04, আর এন এর মান কত 2। এখানে কি লিখতে হবে, টাকা লিখতে হবে। ওকে, দেন এবার আমরা জাস্ট কি করে দিব, ক্যালকুলেটরে করে দিই, দেখি
625 গুণন হচ্ছে 0.04 গুণন হচ্ছে কত 2, কত 50 আসছে, রেজাল্ট কত আসছে 50। তাহলে দেখো আমরা এই অঙ্কের ক্ষেত্রে বা এই গাণিতিক সমস্যাটা যখন আমরা সমাধান করলাম তখন দেখতে পেলাম যে চক্রবৃদ্ধি মুনাফা কত টাকা 51 টাকা, আর আমাদের সরল মুনাফা কত আসছে 50 টাকা। তাহলে পার্থক্য কত টাকা সেটাই তো আমাদের কাছে জানতে চেয়েছে, যে 2 বছর অন্তর চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য কত। জাস্ট আমি শেষে লিখে দিব, সুতরাং পার্থক্য কি বলো, পার্থক্য সমান হবে কত 51 বিয়োগ কত 50 টাকা। ঠিক আছে, তাহলে কত টাকা 1 টাকা। এটাই হচ্ছে কি আমাদের গ নং প্রশ্নের সমাধান। দেখো তোমরা যদি একটু খেয়াল করে দেখো তাহলে দেখবা যে চক্রবৃদ্ধি মুনাফা পেয়েছিল কত টাকা 51 টাকা, আর সরল মুনাফা পেয়েছে কত টাকা 50 টাকা। তাহলে তুমি যখন ব্যাংক থেকে ঋণ গ্রহণ করবে, যেমন ধরো তুমি একটা বাড়ি তৈরি করবে, তার জন্য তোমার 1 কোটি টাকা দরকার, 2 কোটি টাকা দরকার, হ্যাঁ, বা 10 কোটি টাকা দরকার, তুমি একটা ব্যবসা করবে, তোমার একটা কোম্পানি হবে, হ্যাঁ, তাহলে তুমি ব্যাংক থেকে ঋণ নিবে। তাহলে তুমি বলো, তুমি কি যদি চক্রবৃদ্ধি হারে মুনাফায়, মানে চক্রবৃদ্ধি মুনাফায় যদি তুমি ব্যাংক থেকে ঋণ নাও, তাহলে তোমাকে কিন্তু কি মুনাফাটা বেশি দিতে হবে, অর্থাৎ সুদ প্রদান করতে হবে বেশি। সেই জন্য অনেক সময় আমাদের সৃজনশীল প্রশ্নগুলোতে এই প্রশ্নটাও দিয়ে থাকে যে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফায় ঋণ নিলে কোন ক্ষেত্রে সুবিধাজনক হবে ব্যাখ্যা করো উদ্দীপকের আলোকে। দেখো এই প্রশ্নটা যদি জাস্ট এখানে বলতো গ নঙে যে উদ্দীপকের আলোকে 2 বছর অন্তে চক্রবৃদ্ধি হারে এবং সরল মুনাফার হারে ঋণ গ্রহণ করলে কোন ক্ষেত্রে সুবিধা বেশি পাওয়া যাবে, তাহলে যে দেখো তুমি যেহেতু ঋণ গ্রহীতা, মানে তুমি ব্যাংক থেকে ঋণ নিচ্ছ, তাহলে তোমার টেন্ডেন্সি কি থাকবে যে যে কোনো ভাবে কি ব্যাংকে কম টাকা অতিরিক্ত প্রদান করে। আসলে ব্যাংকে আমরা মুনাফা দেই, এটা ডিরেক্ট সুদই বলে আমাদের এলাকার ভাষায় আর কি, সুদখোর আর কি। ব্যাংক হচ্ছে একটা প্রতিষ্ঠান, ঠিক আছে, যেখানে মূলত মুনাফার মাধ্যমে কি করা হয় আর টাকা লেনদেন করা হয়। সহজ কথা, ব্যাংকের কর্মকর্তা কর্মচারী যা আছে, আসলে সত্য একটু তেতো হলেও এটাই সত্য যে মূলত মুনাফার টাকা দিয়ে কি ব্যাংকে যারা চাকরি করেন তাদের ভরণ পোষণ, মানে এভরিথিং, যে একটা গাড়ি ব্যবহার করে ব্যাংকের নামে, এটাও কিন্তু মানুষের টাকা দিয়ে, মানে আপনি যে ব্যাংকে অতিরিক্ত টাকা প্রদান করতেছি, এই টাকা দিয়ে কি হয়, তাদের বেতন হয়, তাদের রুমের এসি চলে, সবই চলে। আসলে বাংলাদেশের সিস্টেমটা এরকম হয়ে গেছে, আপনি চাইলেও আসলে বের হয়ে আসতে পারবেন না। আপনি ব্যাংক থেকে ঋণ নিবেন, আপনাকে বিনা সুদে ঋণ দিবে না তো, ঠিক আছে, আপনার প্রয়োজন হলে আপনাকে ব্যাংকের কাছে যেতেই হবে, এই তো। আচ্ছা যাই হোক, তাহলে যদি এরকম প্রশ্ন আসে তাহলে তোমাদের কি মনে রাখবা, সব সময় সরল মুনাফায় ঋণ নেওয়া কি সুবিধাজনক হবে। এবং সেটা তুমি এখানেই দেখতে পাচ্ছ যে যদি তুমি চক্রবৃদ্ধি হারে মুনাফা পাও তা বা দাও, তাহলে কত দিতে হবে তোমাকে 51 টাকা ব্যাংকে দিতে হবে। আর যদি তুমি সরল মুনাফার হারে কি দাও, ব্যাংকে সুদ প্রদান করো, তাহলে দিতে হবে কত টাকা 50 টাকা। তাহলে দেখো চক্রবৃদ্ধি হারে কিন্তু তোমাকে 1 টাকা বেশি প্রদান করতে হচ্ছে। তাহলে তোমার কোন ক্ষেত্রে সুবিধা বেশি হবে, সরল মুনাফা হারে ব্যাংক থেকে ঋণ নেওয়াই কি হবে বেশি সুবিধাজনক হবে। আচ্ছা ওকে, আমাদের দুটি প্রশ্ন শেষ হয়ে গেল। এবার আমরা আমাদের তৃতীয় যে কোশ্চেনটা আছে সেটা সমাধানের দিকে এগিয়ে যাব। তবে তৃতীয় কোশ্চেন সমাধান করার আগে প্রশ্নটাকে আমাকে লিখে নিতে হবে। যাই হোক, ভেবেছি আজকে তোমাদের 4টা সৃজনশীল প্রশ্ন করাবো, দেখা যাক কতটুকু করাতে পারি। আচ্ছা, আমাদের তৃতীয় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে এক ব্যক্তি ব্যাংক থেকে বার্ষিক 6% চক্রবৃদ্ধি মুনাফায়, এক ব্যক্তি ব্যাংক থেকে বার্ষিক 6%, ব্যাংক থেকে বার্ষিক 6% লিখছে চক্রবৃদ্ধি মুনাফায়, 6% চক্র বৃদ্ধি মুনাফায়
বিল্ডিং এর কাজ চলতেছে, সেজন্য কিছু শব্দ আসতে পারে, তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। 6% চক্রবৃদ্ধি মুনাফায় 20,000 টাকা ঋণ নিলেন। 20,000 টাকা কি করলেন? ঋণ নিলেন। ঋণ নেওয়ার পরে কি করছে? তিনি বছর শেষে, প্রতি বছর শেষে 3,000 টাকা পরিশোধ করেন। ব্যাংক থেকে ঋণ নিলেন প্রতি বছর শেষে, প্রতি বছর শেষে তিনি 3,000 টাকা পরিশোধ করেন। অর্থাৎ বছর শেষ হলেই তিনি যে 20,000 টাকা ঋণ নিয়েছেন সেখান থেকে কত টাকা পরিশোধ করেন? 3,000 টাকা পরিশোধ করেন। তিনি 3,000 টাকা পরিশোধ করেন, আবার এদিকে কি মুনাফার টাকা বেশি কি হয়? যোগ হয়, অর্থাৎ তার ঋণ বাড়তেই থাকে সবশেষ। তো প্রথম প্রশ্ন হচ্ছে ওই ব্যক্তির বার্ষিক সরল মুনাফা নির্ণয় করো। প্রথম প্রশ্ন হচ্ছে কি ওই ব্যক্তির বার্ষিক সরল মুনাফা নির্ণয় করো। আচ্ছা, বার্ষিক, ওই ব্যক্তির কি বার্ষিক সরল মুনাফা নির্ণয় করো। সরল মুনাফা নির্ণয় করো, ঠিক আছে। খ নঙ্গে কি বলছে? খ নঙ্গে বলছে ওই ব্যক্তির দ্বিতীয় বছরের প্রারম্ভিক মূলধন কত? দ্বিতীয় বছরের প্রারম্ভিক মূলধন কত? খ নাম্বার হচ্ছে ওই ব্যক্তির দ্বিতীয় বছরান্তে প্রারম্ভিক মূলধন কত? প্রারম্ভিক মূলধন কত? গ নং প্রশ্নে বলেছে যে দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে? দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে? ঠিক আছে। আসলে এখন মেবি বিল্ডিং এর কাজ চলবে, সেই জন্য আসলে আমি চাচ্ছি না যে এত শব্দের মধ্যে ক্লাসটা নিতে। তো এই 3 নং সৃজনশীলটা লিখে রাখলাম। এটার সাথে রাতে ইনশাল্লাহ আজকেই আপনাদের জন্য আরেকটি সৃজনশীল সহ টোটাল 4টি সৃজনশীল ইনশাল্লাহ সম্পন্ন করব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।